ভার্সিটির পিছনের সেই নদীর পাড়ে এসে বসে আছে অথই প্রায় 10 মিনিট যাবৎ। কিন্তু রুদ্রিকের কোনো খবর নেই। অথই বসে বসে অপেক্ষা করছে। কারণ মাঝে মাঝেই রুদ্রিক এরকম 5-10 মিনিট দেরি করে আসে। অথই আনমনে রুদ্রিককে নিয়ে ভাবছে। তার সব সময় রুদ্রিককে নিয়ে ভাবতে ভালো লাগে। লোকটা যেন তার সবটা গ্রাস করে নিয়েছে। 24 ঘন্টা যেন মন মস্তিষ্কে এই লোকটারই বসবাস। মুচকি হেসে ঘড়ির দিকে তাকালো অথই। 15 হয়ে গিয়েছে। এখনো আসছে না কেন লোকটা? বিরক্ত হয়ে অথই মোবাইল অন করে রুদ্রিককে কল দিতে যাবে, ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আছে। আর মেসেজটা রুদ্রিকই করেছে। অথই চট জলদি মেসেজটা ওপেন করলো। আই এম ওয়েটিং ইন মাই কার, কাম কুইকলি, আই নিড ইউ ব্যাডলি। মেসেজটা পড়ে অথইয়ের বুক কেঁপে উঠল। কি হলো লোকটার? কোনো বিপদ হলো না তো? নানান চিন্তা নিয়ে অথই ছুট লাগালো রুদ্রিকের কাছে যাওয়ার জন্যে। রুদ্রিকের গাড়িটা কার পার্কিং সাইটে অন্য সব পার্ক করা গাড়িগুলোর থেকে বেশ দূরে। সে বাইক নিয়েই এসেছিল। সকালের ওই ঘটনার পর ওর বাড়ির একজন ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলেছিল। আর সে আসতেই ওর বাইকটা তাকে দিয়ে দিয়েছিল। কারণ তার প্ল্যানিং অথই নিয়ে দূরে কোথাও যেতে, একান্ত কিছু সময় কাটাতে, নিরিবিলি কোন জায়গায়। আর তার মন মেজাজ ভালো না এমনিতেই। বাইক চালানোর মতো মুডও ওর নেই। এতে রিস্ক হয়ে যেতে পারে। আর অথইকে নিয়ে কোনো প্রকার রিস্ক রুদ্রিক নিবে না। অন্যদিকে অথই পার্কিং এরিয়ায় এসে এদিক সেদিকে তাকাচ্ছে। সে মূলত রুদ্রিকের গাড়ি চিনে না। সব সময় রুদ্রিককে বাইক নিয়েই আসতে দেখেছে। কিন্তু আজ হঠাৎ লোকটার কি হলো কে জানে? গাড়ি দিয়ে কি করবে এই লোক? এর মধ্যে ওর ফোনে আবারও মেসেজ আসে। লুক টু ইয়োর রাইট সাইড, দেয়ার ইজ এ গ্রে কার, আই এম ইন দ্যাট কার। মেসেজটা পড়ে অথই সেই কথা মতো ওর ডান দিকে তাকালো। সেখানে একটা ধূসর রঙের গাড়ি আছে। অথই ধীর পায়ে এগিয়ে গেল সেই গাড়ির দিকে। গাড়ির কাছে আসতেই গাড়ির দরজা খুলে গেল। অথই ভিতরে উকি দিয়ে দেখে রুদ্রিক কপালের উপর হাত রেখে ড্রাইভিং সিটে মাথা এলিয়ে শুয়ে আছে। রুদ্রিককে এমন অবস্থায় দেখে অথইয়ের কপালে চিন্তার রেখা দেখা দিল। হঠাৎ রুদ্রিকের গম্ভীর স্বর ভেসে আসল। অথই হকচকিয়ে গেল। তারপর তাড়াতাড়ি করে গাড়িতে ঢুকে বসে পড়ল। অথই গাড়িতে এসে বসতেই রুদ্রিক কপালের উপর থেকে হাত সরালো। তারপর সোজা হয়ে বসে একেবারে অথইয়ের দিকে ঘুরে বসল। রুদ্রিকের চোখের দিকে তাকাতেই অথইয়ের বুকটা ধক করে উঠল। কারণ রুদ্রিকের চোখজোড়া অসম্ভব লাল হয়ে আছে। অথই ঘাবড়ে গেল। চটজলদি হাত ছোঁয়ালো রুদ্রিকের গালে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন আপনাকে? রুদ্রিকের কোনো জবাব নেই। সে এক দৃষ্টিতে অথইকে দেখছে। রুদ্রিকের কোনো জবাব না পেয়ে অথই আবারও বলে উঠে, কি হয়েছে? কিছু বলছেন না কেন? মাথা ব্যথা করছে আপনার? বেশি খারাপ? বাকিটুক আর বলতে পারল না অথই। তার আগেই রুদ্রিক অথইয়ের বাহু ধরে টেনে নিজের বুকের মাঝে নিয়ে আসে। নিজের সবটুকু শক্তি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ওকে। এদিকে রুদ্রিকের এমন কাণ্ডে চমকে যায় অথই। পরক্ষণে রুদ্রিকের এমন শক্ত করে জড়িয়ে ধরার কারণে হাঁসফাঁস করে ওঠে। এত জোরে চেপে ধরায় সে শ্বাস নিতে পারছে না। অথই বহু কষ্টে রুদ্রিকের পিঠে আলতো করে 2 হাত রাখে। আটকে আসা স্বরে বলে, রুদ্রিক, একটু আস্তে ধরুন, শ্বাস নিতে পারছি না আমি। অথইয়ের কথায় রুদ্রিক একটু ঢিলে করে ওর হাতের বাঁধন। তবে অতটাও না। এভাবে কিছু সময় থেকে ছেড়ে দেয় অথইকে। রুদ্রিকের কাছ থেকে ছাড়া পেয়ে অথই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুকে হাত চেপে শ্বাস নিতে নিতে অথই বলে, এভাবে কেউ জড়িয়ে ধরে? যেভাবে চেপে ধরেছিলেন মনে হচ্ছিল আমার হাড্ডি গুড্ডি ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। আর একটু হলে আমি উপরে চলে যেতাম। রুদ্রিক গাড়ি স্টার্ট করতে করতে অথইয়ের কথার জবাবে বলে, অভ্যাস করে নেও। কারণ ভবিষ্যতেও আমি এইভাবেই জড়িয়ে ধরব। আর যখন আমার কাছে একেবারে নিয়ে আসব, তখন তো কোনো টাইম টেবিল মেইনটেইন করব না। 24 ঘন্টায় তোমাকে আমার সাথে লেপ্টে থাকতে হবে। অথইয়ের গাল, কান গরম হয়ে উঠল রুদ্রিকের এহেন কথায়। দুগালে হাত চেপে ধরল অথই। মিনমিন স্বরে বলে, অসভ্য লোক। যত সব বেফাস কথাবার্তা তার। এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছিলাম।
আর সে আছে শুধু অসভ্য কথাবার্তা বলার ধান্দায়। রুদ্রিক আচমকা অথইয়ের কাছে চলে আসল। এতে অথই চমকে গিয়ে গাড়ির জানালার সাথে মিশে গেল। বলে উঠল, কি করছেন? রুদ্রিক অতি সাবধানে অথইয়ের সিট বেল্ট বেঁধে দিল। তারপর সরে আসল অথইয়ের কাছ থেকে। ভ্রু কুঁচকে অথইয়ের উদ্দেশ্যে বলে, মাথায় শুধু আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা ভাবতে থাকো তাই না? পরক্ষণে চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটে ওঠে ওর। বলে, অবশ্য তুমি চাইলে এতক্ষণে তুমি যা কল্পনা করছিলে তা আমি এখন করতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। অথইয়ের চোখ বড় বড় হয়ে গেল রুদ্রিকের কথায়। এই লোক তো গিরগিটির থেকেও বেশি নিজের রূপ বদলায়। অথই সোজা হয়ে বসল। তারপর মুখ ফুলিয়ে বলে, আমি কোনো কিছুই ভাবছি না। আপনার ভিতরেই সব সমস্যা। আমাকে শুধু শুধু দোষ দিবেন না। মাথায় শুধু তার অসভ্য চিন্তা ভাবনা ঘুরে শুধু। অথইয়ের মুখ ফোলানো দেখে রুদ্রিক নিঃশব্দে হাসে। এই মেয়েটা তার আশেপাশে থাকলেই তার সকল দুশ্চিন্তা, সকল ক্লান্তি, মন খারাপ নিঃশেষ হয়ে যায়। চারদিকে শুধু ভালো লাগার প্রজাপতিরা ডানা মেলে উঠতে থাকে। মেয়েটাকে জড়িয়ে ধরলেই মনে হয় যেন সে পৃথিবীর সকল সুখ পেয়ে গিয়েছে ও। এদিকে রুদ্রিকের ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই হাসি দেখে অথইর ঠোঁটেও হাসি ফুটে উঠল। একটু আগে কি হয়েছিল লোকটার সে জানে না, কিন্তু রুদ্রিকের অমন রূপ দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। তবে এখন ভালো লাগছে। এই লোকটার ঠোঁটে হাসি, এটা দেখে যে অথইয়ের কি যে শান্তি লাগছে তাও নিজেই শুধু জানে। ড্রাইভিংয়ের মাঝেই হঠাৎ রুদ্রিক হাত বাড়িয়ে দিল অথইয়ের দিকে। অথই হেসে বিনাবাক্যে রুদ্রিকের হাতে হাত রাখল। রুদ্রিক অথইয়ের হাত নিজের হাতের মাঝে শক্ত করে ধরল। এইভাবেই পুরোটা পথ পাড়ি দিল তারা। রুদ্রিক গাড়ি থামালো একটা নির্জন রাস্তায়। রাস্তার দুধারে শুধু বড় বড় করে মেহগনির গাছের বাগান। রুদ্রিক নেমে আসল। তারপর ঘুরে গিয়ে অথইকেও নামতে সাহায্য করল নামতে। অথই শুধু চারদিকে তাকাচ্ছে। এরকম জায়গা যে আছে অথই জানতো না। রুদ্রিক অথইয়ের হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে, চলো আমার সাথে। অথই কোনো প্রশ্ন করল না। হাঁটতে লাগলো রুদ্রিকের সাথে। রুদ্রিক অথইকে নিয়ে বামপাশের জঙ্গলে নেমে পড়ল। এরকম বাগানে প্রবেশ করতে অথইয়ের মনে প্রশ্নেরা উকিঝুঁকি দিতে থাকে। এই বাগানের ভিতর দিয়ে এই লোক যাচ্ছেটা কোথায়? মনের কৌতূহল দমাতে না পেরে অথই প্রশ্ন করে বসে, কোথায় যাচ্ছেন আপনি? এমন জঙ্গলের মাঝে যাচ্ছেন কেন? রুদ্রিক হাঁটতে হাঁটতেই গম্ভীর গলায় বলে, কেন ভয় লাগছে আমার সাথে যেতে? তোমাকে নিয়ে গিয়ে গভীর জঙ্গলে কিছু উল্টাপাল্টা করে তোমাকে মেরে ফেলি, এমন কিছুর ভয় পাচ্ছ? রুদ্রিকের এমন কথা শুনে অথই আচমকা তার চলন্ত পা জোড়া থামিয়ে দেয়। অথইয়ের হাত ধরে হাঁটছিল রুদ্রিক। অথই থেমে যাওয়ায় তাকেও থামতে হয়। পিছনে ফিরে তাকাতেই রুদ্রিক থমকে যায়। অথইয়ের চোখজোড়া ছলছল করছে। রুদ্রিক যে এমন একটা কথা এইভাবে তাকে বলবে সে স্বপ্নেও ভাবেনি। সে তো এমনই জানতে চেয়েছিল যে তারা কোথায় যাচ্ছে। রুদ্রিক তা উল্টো বুঝল। কি সব বলে বসল, যা অথই স্বপ্নেও কখনো ভাববে না। অথই অনেক কষ্ট পেয়েছে। এতদিনে রুদ্রিক তাকে এই চিনল? কই, সে তো রুদ্রিককে নিয়ে এসব ভাবে না। ও তো চোখ বন্ধ করে লোকটাকে বিশ্বাস করে, নিজের থেকেও বেশি বিশ্বাস করে। অথই অনেক কষ্ট পেয়েছে রুদ্রিকের এমন কথায়। অথইয়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, যা দেখে রুদ্রিক অস্থির হয়ে ওঠে। অথই কাছে এসে ওর গালের দু হাতে আলতো করে স্পর্শ করল। ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে অথই? কাঁদছ কেন? হাঁটতে নিয়ে কি ব্যথা পেয়েছ? অথই ঝটকা মেরে রুদ্রিকের হাত দুটো সরিয়ে দিল। এতে অবাক হয়ে যায় রুদ্রিক। অথই সেদিকে পাত্তা দিল না। ও চোখের পানিটুক মুছে নিল। তারপর বিনাবাক্যে উল্টো দিকে পা বাড়ালো চলে যাবার জন্যে। এতে যেন ঘাবড়ে গেল রুদ্রিক। দৌড়ে গিয়ে অথইয়ের বাহু আঁকড়ে ধরল। এতে যেন অথই আরো ক্ষেপে গেল। রাগী চোখে তাকালো রুদ্রিকের দিকে। রাগী গলায় বলে, আমার হাত ছাড়ুন। কিন্তু কি হয়েছে? আমি আপনার সাথে কোথাও যাব না। আরে কারণটা তো বলবে আমায়। অথই রুদ্রিকের হাত সরিয়ে দিল ওর বাহু থেকে। পরপর চেঁচিয়ে উঠে, আপনি কিভাবে পারলেন অমন জঘন্য কথাগুলো বলতে? আমাকে নিয়ে এসবই ভাবেন আপনি?
এতদিনে এই চিনলেন আমায়? আপনি ভাবলেন কিভাবে আপনি আমাকে এখানে এনেছেন, তাই আমি ওইসব চিন্তা ভাবনা করব? আরে আপনি যদি আপনার সাথে আমাকে জাহান্নামেও নিয়ে যেতেন তাও আমি আপনার সাথে চোখ বন্ধ করে চলে যেতাম। আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করেছিলাম। আর আপনি আমাকে নিয়ে কিসব ভেবে নিলেন? আর 1 মিনিটও আমি আপনার সাথে থাকবো না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। কথাগুলো বলে শেষ করে অথই হনহনিয়ে হাঁটা ধরল। সে চলে যাবে। এদিকে রুদ্রিক নিজেই হতভম্ব হয়ে পড়েছে। ও নিজেও ওইভাবে মিন করে কথাগুলো বলেনি যে অথই কষ্ট পাবে। সে এমনিতেই মজা করে বলে ফেলেছে। কিন্তু অথই যে এতটা কষ্ট পাবে যে ও কেঁদে দিবে, এটা ভাবেনি। না, মেয়েটা কষ্ট পেয়েছে। রুদ্রিক দৌড়ে চলে গেল অথইয়ের কাছে। কোনো কিছু না বলে অথইকে পিছন দিক থেকেই পাজাকোলে তুলে নেয়। আচমকা রুদ্রিক এমন করাই অথই ভয়ে মৃদু চিৎকার করে ওঠে। পর বুঝতে পারে এটা রুদ্রিকের কাজ। সাথে সাথে রুদ্রিকের কোলে ছটফট শুরু করে দেয়। চিল্লাপাল্লা শুরু করে দেয়, নামান আমাকে। নামা বলছি, অসভ্য লোক। আমায় একদম স্পর্শ করবেন না। রুদ্রিকের কোনো ভাবান্তর নেই। সে একমনে অথইকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। এদিকে ছটফট করে, চিল্লাপাল্লা করে অথই ক্লান্ত হয়ে চুপ করে রইল রুদ্রিকের কোলে। এই বজ্জাত লোক যে তাকে আর কোল থেকে নামাবে না সে ভালোই বুঝতে পেরেছে। তবে ওর নিজেরও বেশ ভালো লাগছে রুদ্রিকের কোলে উঠে। এই প্রথমবার লোকটা ওকে কোলে তুলেছে। অন্যরকম অনুভূতি হচ্ছে। অথই আনমনে আরো লেপ্টে গেল। রুদ্রিকের প্রশস্ত বুকে নিজেকে গুটিয়ে নিল। রুদ্রিকের উষ্ণতায় নিজেকে সঁপে দিতে চাইছে যেমন। রুদ্রিক হাসল অথইয়ের কাণ্ডে। মেয়েটা তার সাথে বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না, সেটা সে নিজেও জানে না। এভাবে অনেকটা পথ হাঁটার পর রুদ্রিক জঙ্গলের মাঝে হঠাৎ থেমে গেল। পর অথইকে থামিয়ে দিল। রুদ্রিকের কোল থেকে নেমে অথই সামনে তাকাতেই ওর চোখজোড়া বড় বড় হয়ে যায়। চোখে মুখে অবাকের রেশ তার। ঘন জঙ্গল, সেখানে রয়েছে বড় বড় মেহগনি গাছ। সেই গাছের ফাঁক ফোকরো দিয়ে কিঞ্চিত পরিমাণে রোদের আলো দেখা দিচ্ছে। পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। আশেপাশে ঝোপঝাড়ে নাম না জানা হরেক রঙের ফুল ফুটে রয়েছে। এ যেন রূপকথার কোনো রাজ্যে এনে দিয়েছে অথইকে রুদ্রিক। আর সেই রূপকথার রাজ্যে অথইয়ের সামনে কাঠের কটেজটা হলো একটা রাজপ্রসাদ। চারদিকের এই অপার সৌন্দর্যে অথইয়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে বাকরুদ্ধ। ঠিক কি বলবে ভেবে পাচ্ছে। সে কি এসব বাস্তবেই দেখছে, নাকি তার মনের ভ্রম? এসব ভেবে ভেবে সে হয়রান। তার অবস্থাটা হয়তো রুদ্রিক বুঝতে পারল। অথইয়ের নরম হাতটা তার শক্তপোক্ত, নিরেট হাতের মাঝে আগলে নিল। অতঃপর মৃদু হেসে বলে, এটা তোমার স্বপ্ন না বউ। এটা তুমি বাস্তবেই দেখছো। সবটা তোমার চোখের সামনেই স্পষ্ট। অথইয়ের গলা কাঁপছে। এমন শুনশান নিস্তব্ধ জঙ্গলের মাঝে এত সুন্দর কাঠের কটেজ কেউ তৈরি করতে পারে ওর ভাবনার বাহিরে ছিল। এমন না যে সে এসব দেখেনি, দেখেছে, তবে তা বিভিন্ন মুভিতে। কিন্তু বাস্তবে যে এমন কিছু ও দেখতে পারবে এটা ওর ভাবনার বাহিরে ছিল। অথই তাকালো রুদ্রিকের দিকে। কণ্ঠ তার স্পষ্টভাবে কাঁপছে। অথই বলে ওঠে, এটা এত সুন্দর কেন রুদ্রিক? তোমার পছন্দ হয়েছে? আপনি কি আমাকে দেখে বুঝতে পারছেন না? রুদ্রিক বিনিময়ে হাসল। বলল, ভিতরে যাবে না? নাকি এইভাবেই বাহিরে দাঁড়িয়ে থাকবে? অথই মাথা দুলালো। পা বাড়াতে নিয়েও কিছু একটা মনে করে থেমে গেল। কৌতূহল দমাতে না পেরে অথই মনের কথাটা বলেই ফেলল, কিন্তু এই কটেজটা কাদের? এইভাবে না জেনে শুনে কটেজের ভিতরে যাওয়া ঠিক হবে? অথইয়ের এমন বোকাসোকা প্রশ্নে রুদ্রিক ভ্রু কুঁচকাল। 2 কদম এগিয়ে আসল অথইয়ের কাছে। গম্ভীর গলায় আওড়ালো, তোমার কি মাথা খারাপ? আমি আমার বউকে অন্যের কটেজে নিয়ে আসব? আমাকে কি তোমার পাগল মনে হয়? রুদ্রিকের গম্ভীর গলায় বলা বাক্যে চুপসে যায়। মিনমিন করে বলে, এভাবে বলছেন কেন? আমি কি খারাপ কিছু বললাম নাকি? রুদ্রিক বলল, হ্যাঁ, সেরকমই কিছু বলেছ। আর সেটা কি? এইটা তোমার শ্বশুরবাড়িরই সম্পত্তি। মানে এটা আমাদেরই কটেজ। বাবা এই কটেজটা মাকে তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী সময়ে গিফট করেছিল। অথই আহাম্মক হয়ে তাকিয়ে রইল।
সে যে আসলেই বলদের মতো কাণ্ড করেছে তা আর বুঝতে বাকি নেই। একটু লজ্জা লাগলো। মাথা নিচু করে নিল অথই। রুদ্রিক অথইকে মাথা নিচু করতে দেখে সাথে সাথে অথইয়ের থুতনিতে স্পর্শ করে ওর মাথা উঁচু করে দিল। শক্ত গলায় শুধালো, আর কখনো যেন না দেখি মাথা নিচু করতে। তুমি আরিহান রুদ্রিক মির্জার স্ত্রী, এটা ভুলে যাবে না। আর আমার বউ সবসময় মাথা উঁচু করে বাঁচবে। কখনো কোনো পরিস্থিতিতেই যেন মাথা নত না হয়। বুঝেছ? অথইয়ের মন ছুঁয়ে গেল রুদ্রিকের প্রতিটি কথায়। এই লোকটা এমন এমন কথা বলে যে অথইয়ের মন চায় রুদ্রিককে খুশিতে কয়েকটা চুমু খেয়ে নিতে। লোকটার কথাগুলো একদম বুকে গিয়ে লাগে, হৃদয়ে গেঁথে রাখার মতো। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল অথই। গাল দুটোকে লাল আভা ছেয়ে গেল। রুদ্রিক অথইয়ের ওই ফোলা ফোলা গালে লজ্জার লাল আভাগুলো দেখে মুগ্ধ হলো। এই মেয়েটাকে এত সুন্দর লাগে কেন? রুদ্রিকের মাঝে মাঝে মন চায় অথইকে একদম তার শক্তপোক্ত বুকের মধ্যিখানটায় লুকিয়ে রাখতে, যাতে কেউ অথইকে না দেখতে পায়। একমাত্র সে একাই দেখবে তার বউকে। রুদ্রিক অথইয়ের মাথায় হাত বুলিয়ে দিল, নম্র কণ্ঠে বলে, চলো তাহলে, যাওয়া যাক। অথই রুদ্রিকের হাতটা শক্ত করে চেপে ধরল। তারপর পা বাড়ালো রুদ্রিকের সাথে কটেজের ভিতরে। যাবার আগে আরেকবার কটেজের বাহিরের সৌন্দর্যটা পরখ করে নিল। কাঠের কটেজটা বেশি বড় না, আবার ছোটও না। দুতলা কটেজটা অন্যরকম সুন্দর লাগে। এই কটেজের বেশিরভাগ সৌন্দর্য এই কারণে যে কটেজটায় প্রায় সব জায়গাতেই গাছ লাগানো, গাছগাছালি দিয়ে ভরপুর। তাতে নানান রকম ফুল ফুটে আছে, পাতা বাহার গাছও আছে। যে কারোরও ভীষণ পছন্দ হবে জায়গাটি। তার মধ্যে অথই একজন। এদিকে রুদ্রিক অথইকে নিয়ে কটেজের মধ্যে প্রবেশ করতেই অথই চারদিকে চোখ বুলিয়ে নিল। কটেজটার ভিতরটা দেখেও অথই মুগ্ধ হলো। কটেজটার ভিতরকার ডিজাইন, এর প্রতিটা আসবাবপত্র, সবকিছুই বেশ সুন্দর। অথই উচ্ছ্বাসিত গলায় বলে, ভিতরটাও বেশ সুন্দর, আসবাবপত্রগুলোও বেশ ইউনিক। আর ঘরের মধ্যেও কি সুন্দর নানান জাতের গাছের সমাহার। এত এত সুন্দর। অথইয়ের খুশিতে রুদ্রিক যেন দ্বিগুণ খুশি হলো। তার এখন আফসোস হচ্ছে, আরো আগে কেন আনলো না মেয়েটাকে। তাহলে আর প্রাণপ্রিয়ার এই স্নিগ্ধ মুখখানায় ওই নির্মল হাসিটুকু আরো আগেই দেখতে পারত ও। তবে এখন আফসোস করে তো আর লাভ নেই। এখন শুধু সময় প্রেয়সীর ওই হাসিটুকু দুচোখ ভরে দেখা। আর রুদ্রিক সেটাই করছে। রুদ্রিক হেসে বলে, কটেজটার ডিজাইন বাবা করলেও মা এই কটেজটা নিজ হাতে সাজিয়েছে। এই কটেজের প্রতিটা আসবাবপত্র তার করা ডিজাইনে বানানো। অথই চারদিক থেকে চোখ সরিয়ে রুদ্রিকের দিকে তাকালো। প্রশ্ন করল, আচ্ছা আপনারা তো সবসময় এখানে থাকেন না, তাহলে কটেজটা দেখাশোনার জন্যে নিশ্চয়ই কেয়ারটেকার রেখেছেন। কিন্তু এমন কাউকেই তো দেখলাম না। তা দেখবে কিভাবে? আমি তোমাকে নিয়ে এখানে আসার আগে তাকে ফোন করে বলে দিয়েছি। সবকিছু গুছিয়ে রেখে সে যেন চলে যায়। কথাটা শেষ করে এইবার অথইয়ের কাছে একটু ঝুঁকে আসল রুদ্রিক। ফিসফিস করে বলে, বউয়ের সাথে একান্তভাবে একটু সময় কাটাতে এখানে এসেছি। সেখানে তাকে এখানে রাখার তো কোনো প্রশ্নই আসে না। লজ্জা পেল অথই। লজ্জামিশ্রিত হাসি দিয়ে বলে, ধুর, আপনিও না। রুদ্রিক শব্দ করে হেসে দিল। সেই হাসি শব্দে বুক কেঁপে উঠল অথইয়ের। চোখ তুলে নির্নিমেষ তাকিয়ে রইল। এই লোকটার হাসি এত সুন্দর যে একবার তাকালে অথই চোখ সরাতে পারে না। এদিকে হাসি থামিয়ে অথইকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্রিক মৃদু হাসে। ভ্রু নাচিয়ে বলে, কি এভাবে কি দেখছ? অথই মন্ত্রমুগ্ধের ন্যায় বলে, আপনি এভাবে কারো সামনে হাসবেন না রুদ্রিক। কোনোদিন হাসবেন না। এই হাসিটুক সবসময় শুধু আমার সামনে হাসবেন। আপনার এই প্রাণখোলা হাসি যেন শুধু এবং শুধু আমিই দেখতে পাই। আপনার হাসি দেখার একান্ত ব্যক্তিগত ব্যক্তিটি শুধু আমি হব, আর কেউ না। অথইয়ের সহজ সরল স্বীকারোক্তিটুক যে রুদ্রিকের হৃদয়ে কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শুধু সে জানে। এই মেয়েটা ক্ষণে ক্ষণে তাকে আরো বাজেভাবে নিজের মায়ে জড়িয়ে নিচ্ছে। মেয়েটার ভালোবাসায় আরো গভীরভাবে পড়ে যাচ্ছে সে। তবে রুদ্রিকের এতে একটুও খারাপ লাগে না। সে তো আরো ভালোবাসতে চায় মেয়েটাকে। শতবার, হাজারবার, লাখবার,
কোটিবার, বহুবার এই এক মেয়েরই প্রেমে পড়তে চায় সে, যে কিনা তার সহধর্মিণী, তার স্ত্রী, তার ভালোবাসা। রুদ্রিক অথইয়ের বাহু ধরে তাকে নিজের বরাবর এনে দাঁড় করালো। মুখ নামিয়ে আনলো অথইয়ের কাছে। তার নিখাদ ভালোবাসাটুক বুঝানোর জন্যে অধর ছোঁয়ালো অথইয়ের ললাটে। ওই একটুখানি স্পর্শে অথইয়ের সর্বাঙ্গ যেন ঝংকার দিয়ে কেঁপে উঠল। লোকটার অধরের ওই স্পর্শটুকু যেন তাকে জানান দিয়ে দিচ্ছে যে রুদ্রিক তাকে ঠিক কতটা ভালোবাসে। অথই তা খুব করে অনুভব করতে পারছে। তাই তো পরম সুখে অথইয়ের বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তা রুদ্রিকের অগোচরেই বিলীন হয়ে গেল। সময় নিয়ে সরে আসল রুদ্রিক। অথই পিটপিট করে চোখ মেলে তাকালো। রুদ্রিক মুচকি হেসে বলে, দুপুর গড়িয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে। খাবার তৈরিই আছে, চলো যাওয়া যাক। চলুন তাহলে। অথইকে নিয়ে কিচেন রুমে আসল রুদ্রিক। মূলত কিচেন রুমেই খাবার খাওয়ার ব্যবস্থা করা। রাউন্ড একটা টেবিল, সেখানে 4টা চেয়ার রাখা। রুদ্রিক অথইকে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজেও বসে পড়ল। তারপর খাবারের বাটিগুলো ঢাকনা সরালো। কিন্তু দেখে খাবারগুলো ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ আগেই বানিয়ে রেখেছে খাবারগুলো। যা দেখে নাক মুখ কুচকালো রুদ্রিক। রাগী স্বরে বলে, এই 26টাও না, একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারে না। খাবারগুলো পুরো ঠান্ডা, না জানি কখন বানিয়েছে। উফ, অসহ্য। রুদ্রিকের কথা শেষ হতেই দেখে অথই চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। অথইকে দাঁড়াতে দেখে ও প্রশ্ন করে, তোমার আবার কি হলো? দাঁড়িয়ে পড়লে কেন? অথই ওর ব্যাগ থেকে একটা ক্লিপ বের করলো। তা দিয়ে নিজের চুলগুলো সুন্দরভাবে বেঁধে নিল। এরপর বলল, খাবারগুলো যেহেতু ঠান্ডা, আর আমি জানি আপনি গরম খাবার ছাড়া খেতে পারেন না, তাই খাবারগুলো গরম করা প্রয়োজন। আর আমি এখন সেটাই করব। অথইয়ের বলতে দেরি রুদ্রিকের চেঁচাতে দেরি হয়নি। সে বলে, হোয়াট? কি বলছো এসব? তুমি খাবার গরম করবে? হ্যাঁ। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে, অনেক সমস্যা। এখানে ওভেন নেই যে সেটা দিয়ে খাবার গরম করবে তুমি। এখানে চুলো জ্বালিয়ে সব করতে হবে। আর আমি তোমাকে তা করতে দিব না। বাই চান্স যদি ছ্যাঁকা ট্যাকা লেগে যায়, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি। রুদ্রিকের এহেন কথায় অথইয়ের বিরক্ত লাগলো। সে কপাল কুঁচকে বলে, আমি কি কচি খুকি, যে রান্না করতে পারি না? আর চুলো জ্বালাতে গেলে আগুনের আঁচ লেগে যাবে। শুনুন, আপনার বউ কোনো অকার্মার ঢেকি না। সে মোটামুটি সবকিছুই রান্না করতে পারো। সো কোনো কথা বলবেন না। আমি এখন এই খাবারগুলো গরম করে নিয়ে আসছি। আপনি বসুন। কি আর বলবে রুদ্রিক? বউয়ের করা কথায় তাকে চুপচাপ মেনে নিতে হলো। হতাশ হয়ে বলল, ঠিক আছে, তবে সাবধানে। হ্যাঁ, আর আমিও তোমাকে হেল্প করি। ঠিক আছে, আপনি আমাকে তরকারির বাটিগুলো চুলোর কাছে এনে দিন, তাহলেই হবে। বলেই অথই একটা তরকারি বাটি নিয়ে চলে গেল। তারপর চুলোতে একটা ননস্টিকি কড়াই দিয়ে সেটাই তরকারিগুলো ঢেলে দিল। সুন্দরভাবে তরকারিটা গরম করতে লাগলো। এর মধ্যে রুদ্রিক বাকি তরকারির বাটিগুলোও নিয়ে আসল। অথই একটা একটা করে তরকারি গরম করে নামাচ্ছে আর রুদ্রিক সেগুলো নিয়ে টেবিলে সাজাচ্ছে। এইভাবে সবগুলো তরকারি গরম করে নিল তারা মিলেমিশে। অথই গিয়ে নিজে খাবার বেড়ে দিল প্লেটে। কিন্তু একটা প্লেটে খাবার বাড়তেই রুদ্রিক অথইকে থামিয়ে দিল। একটাতেই খাবার বাড়ো। ভ্রু কুঁচকে অথই বলে, কিন্তু কেন? মুচকি হেসে রুদ্রিক বলল, কারণ আমি তোমার হাতে খাবার খাবো। রুদ্রিকের সরল আবদার, যা শুনে অথই মনটা কেমন করে যে উঠল। সে চুপ করে দাঁড়িয়ে আছে। তা দেখে রুদ্রিক বলে, কি হলো? চুপ করে আছো যে, খাইয়ে দিবে না? নিজেকে সামলে নিল অথই। ধীর আওয়াজে বলে, আসলে আমি কখনো কাউকে খাইয়ে দেয়নি, তাই আর কি। কোনো সমস্যা নেই, তবুও আমি তোমার হাতেই খাবো। অথই মাথা দুলালো। তারপর ভাতের প্লেটটা হাতে তুলে নিল। তরকারি দিয়ে ভাতটুকু মেখে নিয়ে রুদ্রিকের মুখের সামনে ধরল। রুদ্রিক অনতিবিলম্বে খাবারটুকু মুখে পুরে নিল। এদিকে রুদ্রিকের ঠোঁটের ছোঁয়া অথইয়ের আঙ্গুলে এসে লাগতেই অথই ঠোঁট কামড়ে ধরে। তার পায়ের তলা শিরশির করছে। রুদ্রিক খাবারটুকু গিলে নিতে অথই আবারও খাবার ধরল রুদ্রিকের মুখের সামনে।
কিন্তু এইবার রুদ্রিক খেল না। সে অথৈয়ের হাতটা ধরে সেটা অথৈয়ের দিকে ঘুরিয়ে দিল। চোখের ইশারায় করে বলে উঠল, তুমিও খাও, তোমারও তো খিদে পেয়েছে। অথৈ বিনা বাক্যে খাবার খেয়ে নিল। ঠিক এইভাবেই পুরোটা খাবার শেষ করলো দুজনে। অথৈ এটো থাল নিয়ে চলে গেল। অপরিষ্কার থালাবাসনগুলো সুন্দরভাবে ধুয়োর মুছে জায়গা মতো রেখে দিল। কাজ শেষ করে পিছনে ঘুরতেই রুদ্রিকের প্রশস্ত বুকের সাথে ধাক্কা লাগে অথৈয়ের। পড়ে যেতে নিলেই রুদ্রিক দ্রুত অথৈয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল অথৈ। এখন নিরাপদে আছে ভেবে চোখ মেলে তাকায়। তারপর কপট রাগ দেখিয়ে বলে, এসবের মানে কি? এমনভাবে ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছেন। আর একটু হলেই তো পড়ে আমার কোমরটা ভেঙে যেত। রুদ্রিক বাঁকা হেসে বলে, ভাঙতে তো দেয়নি, তার আগেই তো ধরে ফেলেছি। হো হো, ভেঙচি কাটল অথৈ। রুদ্রিক আলতো হাসল। পরপর এক ঝটকায় কোলে তুলে নিল অথৈকে। ভয় পেয়ে অথৈ রুদ্রিকের গলা জড়িয়ে ধরল। আতঙ্কিত গলায় বলে, আরে এভাবে হুটহাট কোলে নিয়ে নেন কেন আজব? আমি ভয় পাই না। হ্যাঁ, অভ্যাস করে নেও। বলেই রুদ্রিক কিচেন থেকে বেরিয়ে দোতলার দিকে হাঁটা ধরল। দোতলায় এসে একটা রুমে প্রবেশ করল রুদ্রিক। রুমে আসতেই অথৈ গোল গোল চোখে সব দিকে তাকাচ্ছে। রুমটা আকারে বেশ বড় এবং বেশ খোলামেলা। রুমের একপাশ পুরো খোলা, মানে সেখানে স্লাইডিং ডোর লাগানো। সেখান দিয়ে ব্যালকনিতে যায়। সেখানে পর্দা লাগানো, সাদা আর নীল রঙের সংমিশ্রণে। বিছানার চাদর আর সোফা সেটের কুশনগুলো একই কালারের সংমিশ্রণে। রুদ্রিক অথৈকে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দিল। এরপর নিজেও অথৈয়ের অন্য পাশে শুয়ে পড়ল। পরপর হাত বাড়িয়ে অথৈকে নিজের বুকের মাঝে টেনে নিল। অথৈয়ের বুক কাঁপছে, কেমন যেন অস্থির লাগছে। এই প্রথম রুদ্রিকের সাথে এক বিছানায় শুয়েছে সে। মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে। রুদ্রিকের একটা হাত অথৈয়ের কোমরে, যা আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে ওকে। অথৈ নিজেই আরো একটু মিশে গেল রুদ্রিকের বুকের মাঝে। এদিকে রুদ্রিকের নেশাক্ত চোখে তাকিয়ে আছে অথৈয়ের দিকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে গভীরভাবে। আদরে আদরে ভরিয়ে তুলতে ইচ্ছে করছে। রুদ্রিক ধীর স্বরে বলে উঠল, অথৈ, হু, একটুখানি ছুঁয়ে দেই তোমায়? রাগ করবে? কি সুন্দর আবদার! এই আবদার কি অথৈ ফিরিয়ে দিতে পারবে? অথৈ হাত বাড়িয়ে জড়িয়ে ধরল রুদ্রিককে শক্ত করে। খামছে ধরল রুদ্রিকের পিঠ। মৌনতা বজায় রেখেই রুদ্রিককে সম্মতি দিয়ে দিল অথৈ। ও নিজেও চায় রুদ্রিক তাকে ছুঁয়ে দিক। কোন মেয়েই বা না চাইবে নিজের স্বামী আদর, সোহাগ, ভালোবাসা পেতে। রুদ্রিক অথৈকে বালিশে শুইয়ে দিল। অথৈ নিভু নিভু চোখে তাকিয়ে আছে। রুদ্রিক চুমু খেল অথৈয়ের কপালে। একে একে অধরের স্পর্শ দিল অথৈয়ের গালে, নাকে, চিবুকে। অথৈ রুদ্রিকের গলা জড়িয়ে ধরেছে। রুদ্রিক মাদকতা চাহনি নিয়ে তাকিয়ে আছে অথৈয়ের দিকে। অথৈয়ের ওই ওই ভেজা, গোলাপি ঠোঁটজোড়া দেখে শুকনো ঢোক গিলল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল অথৈয়ের অধরজোড়া। ছুঁয়ে নিজেই কেঁপে উঠল। এদিকে রুদ্রিকের এহেন কাণ্ডে অথৈয়ের সারাদেহ কাঁপছে। রুদ্রিক ঢোক গিলে বলে, এই ঠোঁটজোড়া আমায় বড্ড টানছে অথৈ, চেয়েও নিজেকে সামলাতে পারছি না। জোরে শ্বাস নিতে থাকা অথৈ রুদ্রিককে নিজের আরেকটু কাছে টেনে নিল। কাপা গলায় থেমে থেমে বলে উঠল, নিজের স্ত্রীকে ভালোবাসবেন? আমি তো আপনাকে আটকাইনি। রুদ্রিকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, যা দেখে লজ্জা চোখ বন্ধ করে নিল অথৈ। রুদ্রিক কালবিলম্ব না করে অধরে অধর মিলিয়ে দেয় অথৈয়ের। অথৈ ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। খামছে ধরল রুদ্রিককে। স্বামীর ভালোবাসাময় ছোঁয়ায় নিজেকে মাতিয়ে তুলল। রুদ্রিক যেন প্রিয়তমার ওষ্ঠ সুধায় মত্ত হয়ে গিয়েছে। নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে সে। প্রেমময় দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। অনেকটা সময় কেটে গেল। অথৈ ঠিকঠাক শ্বাস নিতে পারছে না আর। তা উপলব্ধি করতে পেরে সরে আসল রুদ্রিক। দুজনেই হাঁপাচ্ছে। রুদ্রিক হাঁপানো কণ্ঠে বলে, নেশা ধরে গিয়েছে বউ। এখন থেকে তো প্রতিদিন এই সুধা পান করতে হবে আমায়, না হলে যে আমি শান্তি পাবো না। এমনিতেই প্রচুর লজ্জা পাচ্ছিল অথৈ, আর এখন রুদ্রিকের এই কথায় আরো ভয়ানক লজ্জা পেল। সর্বমুখশ্রী লাল হয়ে গিয়েছে।
রুদ্রিকের বুকে আলতো আঘাত করল সে। পরপর নিজের লজ্জা ঢাকতে রুদ্রিকের বুকে মুখ লুকালো। রুদ্রিক তৃপ্তির হাসি দিয়ে অথয়ের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, এখন ঘুমাও একটু। তারপর নিজেও চোখ বন্ধ করে নিল। অথয়ও কিছুক্ষণ হাসফাস করে ঘুমিয়ে গেল। রুদ্রিক, ইহান, সাফাত, নীল, অনিক ওরা আড্ডা দিতে ব্যস্ত ভার্সিটির মাঠে। এমন সময় সেখানে আসে জেনি, সিয়া, মারিয়া। জেনি এখন আর আগের মতো নেই। সেদিনের পর থেকে রুদ্রিকের ভয়ই হোক শান্ত হয়ে গিয়েছে। রুদ্রিকের আশেপাশেও যায় না, আর অথয়ের কাছে তো ভুলেও না। এদিকে সিয়া সোজা হেঁটে গিয়ে দাঁড়ায় অনিকের সামনে। শান্ত চোখে অনিকের দিকে তাকিয়ে বলে উঠে, একটু আমার সাথে আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। হঠাৎ সিয়া নিজ থেকে এসে অনিকের সাথে কথা বলায় অনিক একটু না অনেকটাই অবাক হয়েছে, তবে সেটা কাউকে বুঝতে দিল না। প্রত্যুত্তরে বলল, তুই আবার আপনি আপনি বলা শুরু করেছিস? আমি না বলেছি আগের মতো করেই আমাকে ডাকবি? সিয়া যেন তাচ্ছিল্য হাসল। আগের মতো ডাকতে বললেই কি ডাকা যায়? তখন আমাদের মাঝে যেই সম্পর্কটা ছিল, আজ তার ছিটেফোঁটাও নেই। তাই আগের সিয়ার মতো আমার মাঝে কিছুই পাবেন না আপনি। অনিকের তীব্র একটা কষ্ট লাগলো সিয়ার এহেন কথায়। তবুও নিজেকে সামলে নিয়ে বলে, এইভাবে বলছিস কেন? একবার সুযোগ দে। প্রমিস আর কখনো অভিযোগ করার সুযোগ দিব না। সিয়া কথাটা এড়িয়ে গেল। এখন এখানে বন্ধুদের মাঝে সে আর কোনো সিন ক্রিয়েট করতে চায় না। অনিককে একান্তভাবে সবটা বুঝাতে হবে। না সে আগের সিয়া আছে, আর না সে অনিকের কাছে আর ফিরে যাবে। একবার কষ্ট পেয়ে অনেক কষ্টে নিজেকে সামলিয়েছে সিয়া। দ্বিতীয়বার আর একই কষ্ট সে নিতে পারবে না। তাহলে এইবার মরণ ছাড়া আর তার কোনো গতি থাকবে না। অনিকের ভালোবাসায় মত্ত হয়ে সে নিজের সবটা প্রায় খুঁয়েই ফেলেছিল। ভাগ্যের জোরে সবটা আবার ফেরত পেতে সক্ষম হয়েছে। আবার সেই পিছুটানের দিকে ছুটতে গিয়ে নিজের বাবা মায়ের স্বপ্নগুলো সে বিসর্জন দিতে পারবে না। আর পারবে না সিয়া। সিয়া নির্লিপ্ততা কণ্ঠে শুধালো, আপনি আসবেন কিনা আমার সাথে সেটা বলুন, না হলে আমি চলে যাচ্ছি। অনিক বাইকের উপর বসা থেকে নেমে দাঁড়ালো। এক পলক বন্ধুদের দিকে তাকিয়ে বলল, চল। সিয়া সোজা হাঁটা ধরল। অনিকও ওর পিছু চলে গেল। ওরা যেতেই ইহান চিন্তিত স্বরে বলে, তোদের কি মনে হয়, কি এমন কথা বলবে সিয়া? আর সিয়া কি কখনো অনিককে ক্ষমা করে ওর কাছে ফিরে আসবে? রুদ্রিক ইহানের কথায় সুদূর আকাশের দিকে তাকালো। বলল, আমার মনে হয় না সিয়া কখনো অনিককে মেনে নিবে। হ্যাঁ, ক্ষমা করে দিতে পারে। আসলে ভালোবাসে তো, তাই ক্ষমা করে দিবে। হয়তো ক্ষমা করেও দিয়েছে, কিন্তু ওর কাছে কখনো ফিরে আসবে না। জানিস মেয়েদের অনেক রূপ থাকে, তারা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের সামলাতে পারে। কখনো কোমল, নরম একেবারে তুলোর মতো। আবার সেই মানুষটাই একসময় শক্ত পাথরের থেকেও কঠিন হয়ে পড়ে। তাদের ভাঙা যে সবার সাধ্যের বাহিরে। এই জন্যেই সময় থাকতে নিজের শখের নারীকে আগলে রাখো। আগলে রাখতে না পারলে তারা এতটাই দূরে চলে যাবে যে তাদের ছোঁয়ার সাধ্য তুমি শত চেষ্টা করেও পাবে না। রুদ্রিকের বলা প্রতিটা কথা যেন ইহানের প্রতিটি নিউরনে ছড়িয়ে ছিটিয়ে গেল। রুদ্রিকের প্রতিটি কথাই সত্যি। না, সে আর দেরি করবে না। যত দ্রুত সম্ভব রিধিকে ওর মনের কথা বলে দিতে হবে। ও নিজেও বুঝতে পেরেছে রিধিও ওকে ভালোবাসে। তাই তো কারণে অকারণে ওদের বাসায় আসতো, আর তা যে ওকে দেখার জন্যে। সেটা বোকা ও কখনোই বুঝতে পারেনি। এখন সে ভালোবাসে, রিধির ভালোবাসা বুঝতে পারছে। এদিকে রুদ্রিকের কথাগুলো শুনে সাফাত দীর্ঘশ্বাস ফেলল। কণ্ঠে তার কাতরতা স্পষ্ট, আমি বোধহয় সেই মানুষটার একজন। তোর কথাগুলোর সাথে পুরোটা তবে আংশিক মিল আছে। কারণ আমি যে একতরফা ভালোবেসেছিলাম। ও না, সরি, ভালোবেসেছিলাম না, এখনো ভালোবাসি। তবে এখন আর তাকে পাওয়ার আশা করি না। শুধু দূর থেকে চাইব সে যেন সুখে থাকে, কারণ সে সুখে থাকলেই আমি সুখী। সাফাতের কথায় যেন রুদ্রিকের মনে হলো কেউ যেন ওর বুকে বাজেভাবে জখম করে দিয়েছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। ও যদি আগেই অথয়ের সম্পর্কে ওর বন্ধুদের বলে দিত, তাহলে আজ এমনটা হতো না। ওর বন্ধু এত কষ্ট পেত না। আচ্ছা,
সে কি আসলেই বড্ড স্বার্থপর হয়ে গিয়েছে? নাকি না, না, সে এসব কি ভাবছে? এটা যে হবার নয়। ও অথৈকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অথৈকে ছাড়া যে ও বাঁচতে পারবে না। অথৈ বিহীন জীবন যে ওর চাই না। এসব ভাবলেই তো ওর নিঃশ্বাস আটকে আসে। রুদ্রিক দুহাতে ওর মুখ ঢেকে নিল। কি করবে ও? ঠিক কি করলে সবটা ঠিক হয়ে যাবে? কিভাবে সাফাতের কষ্ট কমাবে? হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে রুদ্রিক ওর মুখশ্রী থেকে হাত সরিয়ে ফেলে। তাকিয়ে দেখে ইহান। রুদ্রিক ওই লাল চোখজোড়া দেখে ইহান ব্যস্ত হয়ে বলে, তুই কি ঠিক আছিস রুদ্রিক? রুদ্রিক আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে কোনোরকম বলল, হু, ইম ফাইন। সিওর? ইয়াহ। নীল অসহায় চোখে মারিয়ার দিকে তাকিয়ে আছে। আজ 3 দিন যাবৎ মেয়েটা ওর সাথে কথা তো দূরে থাক, ওর দিকেও তাকাচ্ছে না। মারিয়া যে নিজেও ভালো নেই, তামিল খুব ভালোভাবেই জানে। মারিয়ার মলিন চেহারাই সবটা বলে দিচ্ছে ওকে। চোখের নিচে কালি পড়েছে, চোখজোড়া ওর লাল হয়ে আছে। নীল শুকনো ঢোক গিলল, ধীর পায়ে এগিয়ে গেল মারিয়ার কাছে। গলা ধরে আসছে ওর। বহু কষ্টে বলে উঠল, মা। মারিয়া, একবার আমার কথাটা শু। আর বলতে পারল না নীল, কারণ তার আগেই মারিয়া বলে উঠে, জেনি তুই কি যাবি আমার সাথে? আমি ক্লাসে যাচ্ছি, কিছু নোটস করব। হ্যাঁ চল। জেনি সম্মতি দিতেই মারিয়ায় নীলের বিন্দুমাত্র তোয়াক্কা না করে চলে গেল। নীল অসহায় চোখে মারিয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। কি করবে ও? এদিকে ওদের দুজনের মাঝে এমন দূরত্ব দেখে রুদ্রিক এগিয়ে গেল নীলের কাছে। গম্ভীর স্বরে নীলের উদ্দেশ্যে বলল, তোদের মাঝে আবার কি হয়েছে? 2-3 দিন যাবৎ দেখছি আমি মারিয়া তোর আশেপাশেও আসছে না। এমনকি তুই ওর কাছে গেলেও ও তোর থেকে দূরে চলে যায়। সমস্যাটা কি তোদের? রুদ্রিকের কথায় নীল রুদ্রিককে হুট করে জড়িয়ে ধরল। নীলের প্রচুর কান্না আসছে। নীল ভেজা কণ্ঠে বলে, আমি কি করব দোস্ত? মারিয়া যে আমার হবে না, ওকে আমার কাছে এনে দে। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রুদ্রিক দুহাতে নীলকে জড়িয়ে ধরল। ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কিন্তু মারিয়া তো তোরই। তাহলে এসব বলছিস কেন? কারণ ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। সামনের সপ্তাহেই নাকি আকদ করিয়ে রাখবে। নীলের এহেন কথায় ইহান আর সাফাতো দ্রুত পায়ে ওদের কাছে আসল। ইহান অবাক হয়ে বলে, মানে কি বলছিস এসব? আর তুই আমাদের জানালি না কেন? আর তাছাড়া তুই কিছু করিসনি? নীল রুদ্রিককে ছেড়ে দিল। চোখের কোণের জলটুক মুছে বলে, আমি কি করব বল ইহান? কোনো মেয়ের বাবা কি চাইবে আমার মতো বেকার ছেলের কাছে তার মেয়েকে তুলে দিতে? কিন্তু তুই তো একেবারেই ফেলনা না। আমরা অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিব, বেশি দিন নেই। তারপর আর 1 বছর মাস্টার্স করলেই তো তুই ভালো একটা চাকরি করতে পারবি। তাছাড়া তোর বাবার নিজেরও তো ব্যবসা আছে, তুই চাইলে সেখানেও জয়েন হতে পারিস। তোদের ফ্যামিলি ওয়েল স্টেবলিশড ফ্যামিলি। রুদ্রিক বলে উঠল। নীল করুণ গলায় বলে, সেটা ওর বাবা মানলে তো? ওর বাবা উচ্চবিত্ত এক ফ্যামিলির ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে নিয়েছে। এখন মারিয়া আমায় বলছে ওর বাবার সাথে কথা বলতে। তোরাই বল আমি কিভাবে যাব ওর বাবার কাছে? ওর বাবা অমন বড়লোক ফ্যামিলির ছেলের কাছে মেয়ে বিয়ে না দিয়ে কি আমার কাছে দিবে? নীলের কথায় শুনে রুদ্রিক রেগে গেল। রাগী গলায় বলে, তুই এসব মারিয়াকে বলেছিস আর সেই জন্যেই ও রেগে আছে? নীল কোনো জবাব দিল না, মাথা নিচু করে নিল। আর নীলের নির্বতাকেই সম্মতি হিসেবে ধরে নিল রুদ্রিক। রুদ্রিক তেড়ে গিয়ে নীলের শার্টের কলার চেপে ধরল। আগুন ঝরা চোখে তাকিয়ে বলে, তোর মতো ভীতুদের কখনো ভালোবাসতে নেই। যখন ভালোবাসার মানুষটিকে আপন করে নেওয়ার জন্যে পরিস্থিতির সাথে মোকাবিলাই যদি না করতে পারিস, তাহলে ভালোবাসতে যাস কেন? কেন একটা মেয়েকে মিথ্যে আশা দিয়ে দিনের পর দিন ধোঁকা দিয়ে রাখিস? যখন ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিতে পারিস না, তখন ভালোবাসার দাবি নিয়ে কেন গেলি? বল কেন গেলি? ইহান আর সাফাত টেনে সরিয়ে আনল রুদ্রিক। রুদ্রিক বড় বড় শ্বাস নিচ্ছে রাগে। ইহান বলল, মাথা ঠান্ডা কর রুদ্রিক, রাগলে চলবে না। রুদ্রিক দাঁত খিচিয়ে বলে, তুই বলছিস আমায় রাখতে না? ও মারিয়ার বাবার কাছে মারিয়ার হাত চাওয়ার শ্বাসটুকু করতে পারছে না,
তাহলে ও কেন মারিয়াকে ভালোবাসল? নীল অসহায় গলায় বলে, ভালোবাসা কোন কারণ নিয়ে হয় না রুদ্রিক। এমনিই হয়ে যায় ভালোবাসা। আর সেটা হয় মন থেকে। রুদ্রিক চিৎকার করে বলে, ও তুই এখন আমাকে জ্ঞান দিবি? ভালোবাসলে কখনো ভীতু হতে নেই। ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়। যা তোর নেই। তার মানে তুই মারিয়াকে কখনো ভালোবাসিসই নেই। রুদ্রিক। কি রুদ্রিক? চিল্লাবি না। যদি সত্যিই মারিয়াকে ভালোবাসিস, তাহলে এই মুহূর্তে আমার সাথে যাবি মারিয়ার বাড়িতে। আর গিয়ে ওর বাবাকে বলবি তুই মারিয়াকে ভালোবাসিস। আর ওকে বিয়ে করতে চাস। কি পারবি? যদি এটা পারিস বলতে, আমি নিজে যে করেই হোক তোর সাথে মারিয়ার বিয়ে দিব। তুই শুধু এটুকু বল। তেজি কণ্ঠে রুদ্রিকের বলা প্রতিটা কথায় যেন নীল সাহস পেল। দৃঢ় গলায় বলে, হ্যাঁ পারবো। তাহলে চল। সাফাত বলে, অনিককে ফোন করে আসতে বলি। রুদ্রিক দুহাতে চুল পিছনের দিকে ঠেলে দিয়ে বলে, অনিককে বলার দরকার নেই। ও সিয়ার সাথে আছে। ওদের একান্তে ছেড়ে দে। ওদের ব্যাপারটাও সিরিয়াস। এইভাবে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমরা পরে এসে ওকে বুঝিয়ে বলবো। কিন্তু মারিয়াকে তো দরকার। ওর বাবা যদি জিজ্ঞেস করে মারিয়াও নীলকে ভালোবাসে কিনা তাহলে কি জবাব দিব? তখন তো মারিয়াকে লাগবে। ইহানের কথায় যুক্তি খুঁজে পেয়ে রুদ্রিক বিনাবাক্যে মারিয়াকে ফোন লাগায়। দুবার রিং বাজতেই মারিয়া কল রিসিভ করে। ও রিসিভ করতেই রুদ্রিক বলে উঠে, মারিয়া, যেখানেই আছিস, দ্রুত ভার্সিটির গেটের কাছে আয়। রুদ্রিকের এহেন কথায় মারিয়া ঘাবড়ে গেল। বলল, কেন রুদ্রিক, কি হয়েছে? কিছু হয়নি, তুই জলদি আয়। ডোন্ট ওয়েস্ট আ সেকেন্ড। বলেই ফোন রেখে দিল। মিনিট 10 বাদেই দূর থেকে দেখা গেল মারিয়া দৌড়ে আসছে। রুদ্রিকদের সামনে এসে থামল। হাঁপাতে হাঁপাতে বলে, কি হয়েছে? এইভাবে আমাকে ডাকলি কেন? রুদ্রিক বাইকে উঠে বসল। নীলকে ইশারা করে বলে, দ্রুত নীলের বাইকে উঠে পড়। আর হ্যাঁ, কোনো কোয়েশ্চেন করিস না আপাতত। উল্টাপাল্টা জেদ ধরলে এখনই আমার হাতের চড় খাবি। তাই যা বলছি তাই কর। রুদ্রিকের কথায় মারিয়া ভয় পেয়ে গেল। তাই না চাইতেও দ্রুত বাইকে উঠে বসল। ইহান আর সাফাতও নিজেদের বাইকে উঠে বসে সবাই একসাথে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। পুরো রাস্তায় মারিয়া একটা কথাও বলল না। চুপচাপ বসে রয়েছিল। নীলও ওকে বেশি ঘাটায়নি। বাইক এসে মারিয়াদের বাড়ির সামনে থামতেই মারিয়া অবাক হয়ে যায়। ও বাইক থেকে নেমে অবাক কণ্ঠে বলে, রুদ্রিক, তোরা আমার বাসায় আসলি কেন? রুদ্রিক বাইক পার্ক করে গম্ভীর গলায় বলে, কেন? তোর বাসায় বুঝি আমাদের আসতে মানা? না, তেমনটা বলিনি। কিন্তু? কোনো কিন্তু না। চল আমার সাথে। আর হ্যাঁ, তোর মন যা চায় তাই করবি। সেটাই বলবি। বাকিটা আমি সামলে নিব। মারিয়া বোকার মতো তাকিয়ে রইল রুদ্রিকের দিকে। তারপর বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির কলিং বেল বাজাতেই মারিয়ার মা এসে দরজা খুলে দিলেন। সবাই উনাকে সালাম জানালো। তিনি সালামের জবাব দিয়ে হাসি মুখে বলেন, আরে হো রুদ্রিক, ইহান, সাফাত, নীল, তোমরা অনেক দিন পর আসলে। আমার তো মনে হয়েছিল আমার এই ছেলেগুলো আমাকে ভুলেই গিয়েছে। ইহান প্রত্যুত্তরে বলে, না আন্টি, ভুলিনি। এই জন্যেই তো এসে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, এসো। তা অনিক কোথায়? অনিক একটু জরুরি কাজে আটকে গিয়েছে, তাই আসতে পারেনি। ওহ, দেখেছ আমি তোমাদের বাহিরে দাঁড় করিয়ে রেখেছি। ভেতরে এসো তোমরা। মারিয়ার মা ওদের ভিতরে আসতে বলে দ্রুত রান্নাঘরে চলে গেলেন। মারিয়া ওদের নিয়ে বসার ঘরে চলে গেল। গিয়েই দেখেন মারিয়ার বাবা সেখানে আগে থেকেই বসে আছেন। আর তিনি চা পান করছেন। রুদ্রিকরা উনার সামনে গিয়ে দাঁড়ালো। সবাই একসাথে সালাম জানালো। আচমকা এইভাবে এতগুলো মানুষের একসাথে কণ্ঠ শুনে তিনি ঘাবড়ে গেলেন। রুদ্রিকদের দেখে সময় নিয়ে শান্ত হলেন। সালামের জবাব দিয়ে তিনি বলেন, কেমন আছো তোমরা? অনেকদিন পর আসলে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আঙ্কেল। আপনি ভালো আছেন? বলল ওরা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন তো আরো দ্বিগুণ ভালো আছি। রুদ্রিক প্রশ্ন করল, কেন আঙ্কেল? ওহ, দেখেছ, তোমরা তো জানো না, মারিয়ার বিয়ে ঠিক করেছি আমি। এই তো আর 2-1 দিনের ভিতরে তোমাদের বাড়ি যাব দাওয়াত দিয়ে আসার জন্যে। আকদ করিয়ে রাখবো।
ওর স্টাডি শেষ হলে তবেই তুলে দিব। রুদ্রিক মারিয়ার দিকে তাকিয়ে বলে, কিরে মারিয়া, আমাদের দেখি এই বিষয়ে কিছু জানালি না? মারিয়া নীলের দিকে আর চোখে তাকালো। পরক্ষণে তাচ্ছিল্য হেসে বলে, যাকে জানানোর তাকে তো জানিয়েছিলাম, কিন্তু তার ভিতরে তো কোনো হেলদোলি নেই, তাই আর তোদের জানাইনি। নীল মারিয়ার কথায় ওর দিকে করুণ চোখে তাকালো। এদিকে রুদ্রিক মারিয়ার বাবাকে প্রশ্ন করে, তা আঙ্কেল আপনি তো খুশি এই বিয়েতে বুঝলাম, কিন্তু যার বিয়ে সে খুশি তো? মারিয়ার বাবা হেসে বলেন, অবশ্যই আমার মেয়ে খুশি, কেন খুশি হবে না? আমি ওর বাবা, আর বাবা মা সন্তানদের জন্যে সবসময় সেরাটাই দেয়। রুদ্রিক শীতল কণ্ঠে বলে, কখনো কখনো দামি বা সেরা কোনো কিছুতে আমরা এতটা খুশি হই না, যতটা আমাদের মনের মতো পছন্দের জিনিস পেয়ে হই, হোক না তা কম দামি, তবুও তাদের মূল্য আমাদের কাছে আকাশসম থাকে, কারণ তা আমাদের পছন্দের, খুব চাওয়ার কিছু। মারিয়ার বাবা ভ্রু কুঁচকে তাকালেন। বললেন, তুমি কি বলতে চাইছো রুদ্রিক? সাফ সাফ বলো। রুদ্রিক শটান হয়ে দাঁড়ালো। পকেটে হাত গুজে নির্লিপ্ততা কণ্ঠে ডেকে ওঠে, নীল। রুদ্রিকের ডাক শুনে নীল ওর দিকে তাকালো। তারপর মারিয়ার দিকে এক পলক তাকিয়ে সোজা হেঁটে গিয়ে দাঁড়ালো মারিয়ার বাবার কাছে। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলে ফেলল, আঙ্কেল, আমি মারিয়াকে ভালোবাসি, আর মারিয়াও আমাকে ভালোবাসে। আমি মারিয়াকে বিয়ে করতে চাই। নীলের মুখে এমন কথা শুনে মারিয়ার হেঁচকি উঠে গেল। সাফাত মুচকি হেসে এক গ্লাস পানি এগিয়ে দিল মারিয়ার দিকে। মারিয়া দ্রুত গটগট করে খেয়ে নিল। এদিকে নীলের মুখে এমন সোজাসাপটা ভালোবাসার কথা শুনে মারিয়ার বাবা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। অবিশ্বাস্য স্বরে চেঁচিয়ে উঠেন, কি কি বলছো এসব তুমি? ইহান এগিয়ে এসে বলে, হ্যাঁ আঙ্কেল, নীল ঠিক বলছে। নীল আর মারিয়া দুজন দুজনকে ভালোবাসে, তাই আপনি এই বিয়েটা ভেঙে দিন, কারণ এই বিয়েতে মারিয়া কখনো সুখী হবে না। মারিয়ার বাবা রাগী চোখে মারিয়ার দিকে তাকালো। মারিয়া এতে ভয় পেয়ে গেল। সাফাত ওর কাঁধে হাত রেখে বলে, ভালোবাসলে ভয় পেতে নেই মারিয়া, ভয় পেলে যে ভালোবাসা হয় না। মারিয়া সাফাতের কথায় ভরসা পেল। চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। তারপর হেঁটে গিয়ে ওর বাবার মুখোমুখি দাঁড়ালো। সাহসী গলায় বলে, হ্যাঁ বাবা, নীল যা বলছে ঠিক বলছে। আমি আর নীল একে অপরকে ভালোবাসি, তাই আমি এই বিয়েটা করতে চাই না বাবা। মারিয়ার বাবা সজোরে র মেরে দিলেন মেয়ের গালে। চর খেয়ে মারিয়া স্তব্ধ হয়ে গেল। ওর বাবা ওর এত বছরের জীবনে কখনো ওকে একটা ফুলের টোকাও দেয়নি, আর আজ ওর সেই বাবা ওকে এইভাবে সবার সামনে মারল। কষ্টে মারিয়ার চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মারিয়া ফুঁপিয়ে উঠল। মারিয়ার বাবা চিৎকার করে উঠলেন, লজ্জা করে না এসব বলতে তোমার? আজ বাদে কাল তোমার বিয়ে, আর সেই তুমি কিনা আজ তোমার প্রেমিককে নিয়ে এসে বলছো তুমি এই বিয়ে করতে পারবে না। মারিয়া বাবার কথায় দুহাতে চোখ মুছে নিল। দৃঢ় গলায় বলে, হ্যাঁ পারবো না, কারণ আমি নীলকে ভালোবাসি। মারিয়ার বাবা আবার মারিয়ার দিকে তেড়ে আসতে গেলে নীল এসে ওনার সামনে দাঁড়ায়। মারিয়ার বাবা নীলের দিকে রাগী চোখে তাকালেন। নীল এতে দমল না বিন্দুমাত্র। আঙ্কেল ওকে মারবেন না প্লিজ, আমরা একে অপরকে ভালোবাসি, এতে দোষের কি আঙ্কেল? মারিয়ার বাবা রাগী গলায় বলে, এখানে দোষের কিছু না। আর না, মারিয়া তোমাকে ভালোবাসে এই কারণে আমি ওকে চড় মেরেছি। উনার কথায় সবাই অবাক হয়ে গেল। রুদ্রিক ভ্রু কুঁচকে বলে, মানে আঙ্কেল বুঝলাম না। রুদ্রিকের কথায় মারিয়ার বাবা বলে উঠেন, আমি এই কষ্টে ওকে চড় মেরেছি যে, আমি ওর বাবা হয়ে এটুকু বিশ্বাস অর্জন করতে পারলাম না, যেই কারণে আমার মেয়ে আমার কাছে তার ভালোবাসার কথা বলতে পারল না। এই এত বছরে ও আমায় এই চিনল? আমি কি সেই সব বাবার মতো যে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে ওকে জোর করব কোনো কিছু নিয়ে? আমি তো তেমন বাবা নই। ও কি সেটা জানে না? তাও কেন আমার থেকে সবটা লুকাল? আরে আমার মেয়ে যদি আমায় বিশ্বাস ভরসাই করতে না পারে, তাহলে আমি আর কি করব? তাহলে তো আমার এটাই বুঝে নিতে হয়, বাবা হিসেবে হয়তো আমি ব্যর্থ। মারিয়ার বাবার এহেন কথায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওরা সবাই অবিশ্বাস চাহনি নিয়ে তাকিয়ে আছে মারিয়ার বাবার দিকে। ওদের এখনো বিশ্বাস হচ্ছে না। আসলে কষ্ট হচ্ছে ওনার কথাগুলো হজম করতে।
চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।